নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রী অজয় রায়ের অ্যাডভেঞ্চার সমগ্র থেকে নেওয়া কেল্লা পাহাড়ের গুপ্তধন গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনারা যারা এই গল্পের প্রথম ভাগ শোনেননি তাদের জন্য এই গল্পের ডেসক্রিপশন বক্সে প্রথম ভাগের লিঙ্কটি শেয়ার করা হলো। বংশী মরে গেছে, সন্দেহ নেই। মাথার চুলে চাপ চাপ রক্ত জমাট বাঁধা, খুলির এক জায়গায় হাঁ হয়ে গেছে। তাছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই দেহে। বোঝা যাচ্ছে যে বংশীর মৃত্যু হয়েছে অনেকক্ষণ, কিন্তু মরল কি করে? ডাকু বলল, হতে পারে খাদের ওপর থেকে পড়ে গিয়েছিল, তাছাড়া তো আর কোনো কারণ মনে হচ্ছে না। কিন্তু পড়ল কেন? যদ্দূর আমি জানি এরা পাহাড়ে চড়তে অভ্যস্ত, সহজে তো পা ফসকায় না। হ্যাঁ, তবে মদ খেয়ে মাতাল হয়ে বেসামাল হতে পারে। হয়তো খাদের ধারে ধারে যাচ্ছিল, কিংবা ঢালের গায়ে ওই মহুয়া গাছটায় চড়েছিল পাকা মহুয়ার লোভে, তারপর বেতাল হয়ে পড়ে গেছে। ইস, কি স্যাড ব্যাপার। শেষ পর্যন্ত বংশীর সাথে এভাবে দেখা হবে, কে জানতো। বংশীর মৃতদেহের পাশে একটি ছোট্ট ঝুলি পড়েছিল। রতন সেটা তুলে দেখল। ভেতরে একটা হাতুড়ি, মাটিতে ছেনি, বাটালি ইত্যাদি কয়েকটা জিনিস ছড়িয়ে পড়ে আছে। রতন সহসা কি একটা কুড়িয়ে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, এই ডাকু, এই এই দেখ, এই দেখ। রতনের হাতে একটা ছুরি, কাঠের খাপে পোড়া, কাঠের হাতলে খোদাই করা পদ্ম, ঠিক মিউজিয়ামের ছুরির মতো। ডাকু খাপ থেকে ছুরিটা টেনে বার করল। ছুরির ফলাটা একটু বাঁকানো। বলল, এই সেই ছুরি, 2 বছর আগে এটাই আমি দেখেছিলাম বংশীর কাছে। বংশী ছুরিটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল আজ। রতন ছুরিটা চেয়ে নিল ডাকুর কাছ থেকে, তারপর গম্ভীরভাবে বলল, এই ছুরি আমিই নিলাম। সে কি? আমরা অবাক। রতন বলল, হ্যাঁ হ্যাঁ, কারণ এ ছুরির বংশীর আর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। বংশী কি ধাতু মেশাতো এই ইস্পাত বানাতে, তা বংশীর মুখ থেকে আর কেউ কোনোদিন জানতে পারবে না। তাই ছুরিটা নিচ্ছি, অ্যানালিসিস করে দেখতে চাই কি কি আছে এতে। রতন এমন দৃঢ় সুরে কথাগুলো বলল যে আমরা আর প্রতিবাদ করতে পারলাম না। এদিকে মৃতদেহের ব্যবস্থা করা দরকার, বংশীর গ্রামে খবর দিতে হবে। রতন বলল, ডাকু, তুই এক কাজ কর, তুই জগন্নাথপুরে চলে যা। গাড়ির টায়ার নিশ্চয়ই এতক্ষণে বদলানো হয়ে গেছে। আমি আর প্রতাপ এখানেই থাকছি। ডাকু চলে গেল। একটু পরেই মোটরের ইঞ্জিনের আওয়াজ পেলাম। ডাকু প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এলো, সঙ্গে 6-7 জন গ্রামবাসী। কার্তিকও এসেছে। কার্তিক তো হাউ মাউ করে একচোট কান্না জুড়ে দিল প্রাণহীন বংশীকে দেখে। যা হোক, ওরা চটপট গাছের ডাল দিয়ে একটা মাচা বানিয়ে তার উপর বংশীর দেহটা চাপিয়ে নিয়ে গ্রামের দিকে চলে গেল। আমরাও ফিরলাম কেওনঝড়গড়। কেওনঝড়গড় পৌঁছে পরদিন রতন ছুরিটা পাঠিয়ে দিল ধাতুবিদ ডক্টর ত্রিপাঠীর কাছে অ্যানালিসিসের জন্য। 5 দিন পর ডক্টর ত্রিপাঠী রতনকে ফোন করলেন। অ্যানালিসিস নাকি হয়ে গেছে, বিকেলে ডেকে পাঠিয়েছেন। আমি আর রতন গেলাম ডক্টর ত্রিপাঠীর কাছে। ডক্টর ত্রিপাঠী সাহেবিকেতার মানুষ, ছোটখাটো, শীর্ণকায়, ফর্সা, মুখে সর্বদা পাইপ। আমরা বসতেই কফির অর্ডার দিয়ে বললেন, এই ছুরি আপনারা কোথা থেকে পেয়েছেন? রতন বলল, একজন দেশি কামারের কাছ থেকে।
ভেরি ভেরি স্ট্রেঞ্জ। ত্রিপাঠী বিস্ময় প্রকাশ করেন। আমি জানতাম দেশি কামার বড়জোর কার্বন স্টিল তৈরি করতে পারে, কিন্তু লোহার সঙ্গে অন্য ধাতু মেশায় এই প্রথম জানলাম। কেন? কি কি পেয়েছেন এতে? রতন উত্তেজিত। পেয়েছি অনেক কিছু। খুব ভালো কোয়ালিটির স্টিল এটা। এতে আছে 10% ক্রোম, 1% নিকেল, সামান্য ম্যাঙ্গানিজ অ্যান্ড কার্বন, সিলিকন, এসেট্রা এসেট্রা, এবং বাকিটা আয়রন। ক্রোম, নিকেল! ত্রিপাঠীর কথা শেষ না হতেই রতন চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। তার মানে বংশী ক্রোম আর নিকেল মেশাতো লোহার সাথে? না, হু ইজ বংশী? ত্রিপাঠী জিজ্ঞাসা করলেন। ওই ওই কামারের নাম, যে ছুরি তৈরি করেছে, বলল রতন। সে কোথায় থাকে? সে থাকতো রামচন্দ্রপুরের কাছে এক গ্রামে, কিন্তু সে আর নেই, মারা গেছে। আচ্ছা, এই বংশী ক্রোম আর নিকেল কোথা থেকে পেত, আপনি কি জানেন? ত্রিপাঠী ভুরু কুঁচকে প্রশ্ন করেন। হ্যাঁ, মানে সঠিক জানি না, মানে আন্দাজ করছি, এই আর কি। রতন থতমত খেয়ে বলল। মানে খবর পেয়েছি এই মংসী মহাগিরি রেঞ্জের এক পাহাড় থেকে কিছু ধাতু পাথর আনতো গোপনে। সেই পাথর লোহার সঙ্গে মেশাতো। আমার ধারণা ওই পাহাড়ে ক্রোম আর নিকেলের ডিপোজিট আছে, হয়তো একই জায়গায় অথবা কাছাকাছি। বংশী নিশ্চয়ই এই দু ধরনের পাথরই আনতো। এই রকম ইস্পাত বানানোর কায়দা ওর এক পূর্বপুরুষ নাকি আবিষ্কার করেছিল। অবশ্য কোন ধাতুর কি গুণ আলাদা করে নিশ্চয়ই তারা জানতো না বা বুঝতো না। আপনি কি বলেন? বুঝলাম রতন ত্রিপাঠীর কাছে কেল্লা পাহাড় বা জগন্নাথপুরের নাম চেপে যেতে চায়। ত্রিপাঠী কয়েক সেকেন্ড ভেবে বললেন, ওয়েল, হয়তো ক্রোম আনতো, কিন্তু নিকেল ইম্পসিবল। উড়িষ্যায় নিকেল কোথাও নেই। তাহলে নিকেল এলো কি করে? রতন জানতে চাইল। খুব সহজ, উল্কাপিণ্ড থেকে। উল্কাপিণ্ডের লোহার সঙ্গে যথেষ্ট পরিমাণ নিকেল থাকে। দেশি কামার অনেক সময় পাহাড় জঙ্গলে পড়ে থাকা উল্কাপিণ্ড ভেঙে নিয়ে আসে লোহার প্রয়োজনে। অনেক প্রাচীন জিনিসে নিকেলের সন্ধান পাওয়া গেছে, অ্যান্ড সেই নিকেল এসেছে উল্কাপিণ্ডের লোহার সঙ্গে। রতন বলল, তা হতে পারে, কিন্তু উড়িষ্যায় নিকেল যে নেই তার প্রমাণ কি? ত্রিপাঠীর মুখে বক্র হাসি ফুটে ওঠে। বলেন, প্রমাণ হচ্ছে এখনো কেউ তার সন্ধান পায়নি। থাকলে নিশ্চয়ই পেত। দেখুন, আপনার চিন্তা ভাবনার প্রশংসা করি, কিন্তু এসব হচ্ছে অল্প বয়সের রোমান্টিক কল্পনা। রতন তেতে ওঠে, বলে, আমার ধারণা একেবারে উড়িয়ে দেওয়ার কারণ নেই। আগে তো অনেকেই ভাবতেন উড়িষ্যায় ক্রোম নেই, কিন্তু পরে তা পাওয়া গেছে। তেমনি নিকেলও থাকতে পারে, বুঝলেন? ত্রিপাঠীর মুখ লাল হয়ে উঠল। বললেন, ব্যাস তো, দেখুন না খুঁজে। যদি নিকেল পেয়ে যান, তাহলে তো ইউ উইল বি আ হিরো। তার কণ্ঠের প্রচ্ছন্ন বিদ্রূপ আমাদের কান এড়ালো না। বাড়ি এসে রতন অনেকক্ষণ গুম মেরে বসে রইল। তারপর হঠাৎ আমাকে বলল, জানিস প্রতাপ, ছোট কাকার বন্ধু জিওলজিস্ট মিস্টার পট্টনায়ক একদিন দুঃখ করে বলেছিলেন, উড়িষ্যার এই অঞ্চলে, এই পাহাড় বনরাজ্যে কত প্রাকৃতিক গুপ্তধন, কত খনিজ পদার্থ লুকিয়ে আছে, তাদের সামান্যই আবিষ্কার হয়েছে। আমরা যে কিছু খুঁজে পাবো না,
কেউ বলতে পারে? বলতো। আমি বললাম, তুই কি মতলব করছিস বলতো? রতন আর ভনিতা করল না। এই শোন, কেল্লা পাহাড় যাব নিকেল খুঁজতে। বাড়িতে বলবো কেল্লা সার্ভে করতে যাচ্ছি, তাহলে কাকা আপত্তি করবে না। নিকেল খুঁজতে যাচ্ছি বললে কাকা আবার ত্রিপাঠীকে ফোন করে বসবে, তখনও লোকটা আবার ব্যাগড়া দিয়ে সব ভন্ডুল করে দেবে। তা একা যাবি? আমি প্রশ্ন করলাম। রতন বলল, কেন, তুই যেতে চাস না? তুই তো আর্কিওলজির লোক, তোর পুরনো কেল্লার ওপরে কোনো ইন্টারেস্ট নেই বলতে চাস? 100 বার আছে। আর ডাকু, ডাকু যাবে না? আল বাদ যাবে। ডাকু হবে আমাদের গাইড। বিকেলে গেলাম ডাকুর ঘরে। গিয়ে দেখি শ্রীমান বন্দুক পরিষ্কার করছেন। বলল, ভাবছি শিকারে যাব 2-1 দিনের জন্য। রতন বলল, এই শোন, শিকার টিকার বাদ দে তো, তোকে কেল্লা পাহাড় যেতে হবে আমাদের সাথে। এই মরেছে, হঠাৎ কি ব্যাপার? রতন আসল কারণটা বলেই ফেলল। ডাকু বলল, হুম, বুঝলাম, ভালোই হলো। আমিও ওই দিকটাই যাওয়ার প্ল্যান করছিলাম। যদি কিছু পাওয়া নাও যায়, একটা অ্যাডভেঞ্চারও তো হবে। রতনের কাকা সহজেই অনুমতি দিলেন, তবে এটাও বললেন যে আমরা যেন খুব বেশি কিছু আশা না করি। আমি যা শুনেছি তাতে দুর্গটা খুব সাধারণ। আসলে ওটা ছিল এক সামন্ত রাজার জেলখানা। কিছু সৈন্যও থাকতো। রাজা যুদ্ধে হেরে গেলে ওটা শত্রুরা ধ্বংস করে দেয়। তবে সুড়ঙ্গ টুড়ঙ্গ নাকি আছে। সাথে এটাও বলে দিলেন যে আমরা যেন 3-4 দিনের বেশি না থাকি, আর সঙ্গে যেন বন্দুক অবশ্যই থাকে। অবাক করলেন বোসদা। আড্ডা দিতে এসে শুনলেন আমাদের অভিযানের সংকল্প, আর ধাঁ করে বলে বসলেন, এই ব্রাদার, আমিও যাব। এই আবদারের পেছনের কারণটা অবশ্যই তখনই বলে দিলেন। বুঝলে কিনা ব্রাদার, এই ছোটবেলা থেকে না আমি না অ্যাডভেঞ্চারের ভক্ত। প্রচুর বই পড়েছি অ্যাডভেঞ্চারের। হ্যাঁ, কল্পনা করেছি গভীর জঙ্গলের মধ্যে তাঁবুর পাশে রাতে আগুন জ্বেলে বসে আছি, যেমন থাকতো চাঁদের পাহাড়ের শঙ্কর। কিন্তু ল্যাকটা বড্ড খারাপ ব্রাদার, কোনো সত্যি অ্যাডভেঞ্চার জোটেনি ভাগ্যে। এবার সুযোগ যখন পেয়েছি, ছাড়ছি না কিছুতেই, বুঝলে। বললাম, কিন্তু আপনার কষ্ট হবে। আরে কষ্ট করতেই তো যাব, কষ্ট পাবো, ভয় পাবো, তবেই তো। আরে বুঝলে কিনা ব্রাদার, তোমাদের বৌদি না বড় খোঁচা দেয় আমায়। বলে আমি বেজায় কুনো, বসে বসে কেবল বই পড়ো। জঙ্গলে থেকেছো কখনো এক রাত্রির? এবারে তার মুখ বন্ধ করে দেব। আমাদের ইতস্তত করতে দেখে বোসদা বললেন, আমি তোমাদের ভার হব না ব্রাদার, আমি বরং নেব তোমাদের কিচেনের ভার। জানো ব্রাদার, অফিসের পিকনিকের সব রান্না এই শর্মাই তো এক হাতে সামলায়। অগত্যা রতন বলল, ঠিক আছে, চলুন আমাদের সাথে। বোসদা চলে যেতে রতন বলল, উনি গেলে ভালোই হবে বুঝলি, তবে আমাদের অভিযানের আসল উদ্দেশ্যটা, মানে নিকেলের ব্যাপারটা ওকে জানানো চলবে না। যদি খালি হাতে ফিরি, লোকে ওর কাছেই জানবে আমরা শুধু দুর্গ দেখতে গিয়েছিলাম। তাছাড়া রান্নার হাঙ্গামা উনি নেবেন বলেছেন। আমরা বেশি সময় পাবো খুঁজতে, কি বল? রতনের কাকিমা বোসদা যাবেন শুনে খুব খুশি। কাকা নিজেই বোসদার ছুটির ব্যবস্থা করে দিলেন। বোধহয় ভাবলেন, ভালোই হলো, একজন গার্জেন রইল সঙ্গে। যাবার দিন ডাকু বলল, তোরা কি জানিস ওই পাহাড়টার একটু বদনাম আছে?
মানে ভূতটুত নাকি? জিজ্ঞেস করি। হ্যাঁ, ওই আর কি। যুদ্ধ হয়েছে, অনেক লোক মারা গেছে ওখানে। তাই স্থানীয় লোকরা নাকি কেউ ওখানে ও পাহাড়ে রাতে থাকতে চায় না। বললাম, এ খবর বোসদাকে দিসনি জানো, শেষে ভয় পাবেন অনর্থক। আবার সেই কেওনঝড় জাজপুর রোড। ভোরের আলো সবে ফুটেছে, মোটর চলছে হু হু করে। বোসদা সমানে কথা বলছেন। বা, কি দৃষ্ট দুপাশে! এই আচ্ছা দাকু, এই পাহাড়টা কত উঁচু হবে? হ্যাঁ, পাহাড়ে খুব জঙ্গল আছে নাকি? হ্যাঁ। আনন্দপুরে এক চায়ের দোকানে থামলাম আমরা। চা খাচ্ছি, এমন সময় আর একটা গাড়ি এসে দাঁড়ালো কাছে। আরোই একা চালক, মধ্যবয়সী ভদ্রলোক, লম্বা ফর্সা, রোদে পোড়া চেহারা, কালো রঙের ফুল শার্ট ও হলুদ বুশ শার্ট পরে আছেন, হাতে জ্বলন্ত চুরুট। আগন্তুক কৌতূহল ভরে আমাদের লক্ষ্য করে গাড়ির মাথায় মোটঘাট দেখে প্রশ্ন করলেন, শিকারে চলেছেন বুঝি? রতন বলল, শিকার না, যাচ্ছি একটা পুরনো কেল্লা সার্ভে করতে। পুরানো কেল্লা কোথায় বলেন তো? একটা পাহাড়ের ওপরে। এখানে পাহাড়টাকে বলে কেল্লা পাহাড়। আচ্ছা, সমঝা। ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, তা আপনারা কি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোক আছেন? রতন উত্তর দিল, না না, আমাদের মধ্যে এই প্রতাপ অবশ্য আর্কিওলজিস্ট, বাকি আমরা যাচ্ছি শখ করে, একটা আউটিং বলতে পারেন। আর আপনি? ও হো 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 হো, দেখেন দেখি, নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। হা হা হা, আর প্রশ্ন করে চলেছি, মাফ করবেন। বন জঙ্গলে ঘুরে ঘুরে না বনো হয়ে গেছি। হা 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 হা। বাই দ্য ওয়ে, আমার নাম চন্দ্রজিৎ সিং আছে। উড়িষ্যায় ব্যবসা করি, কেল্লা পাহাড় আমি চেনে, ওই দিকে থেকে আসছি। ও জায়গা যাওয়া কিন্তু একদম সেফ নয়। কেন? প্রশ্নটা একই সঙ্গে আমাদের মুখ থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কারণ হচ্ছে একটা হাতি, হাতিটার মেজাজ বিগড়েছে, আর কেল্লা পাহাড়ের কাছেই ঘোরাফেরা করছে। জানেন তো, নিঃসঙ্গ হাতি আর খেপা হাতি কি ভয়ঙ্কর জীব হয়। কেল্লা পাহাড়ের কাছে একটা পাহাড়ে আমি কাঠ কাটার ইজারা নিয়েছি, সেই কাজে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারিনি বুঝলেন, ফিরে এলাম। আমরা মুখ চাওয়াচাই করি। দলে শিকারী বলতে তো একমাত্র ডাকু, সে দেখি ভুরু কুঁচকে চুপ করে বসে আছে। এমন সময় রতন বলে ওঠে, বেরিয়েছি যখন যাই, তেমন বিপদ বুঝলে ফিরে আসবো। কিরে ডাকু? ডাকু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। আচ্ছা, গুড লাক। চন্দ্রজিৎ সিং আমাদের হাত নেড়ে বিদায় জানিয়ে লম্বা পা ফেলে একটা দোকানের দিকে চলে গেলেন। আমি বললাম, রতন, তোর কথা ভদ্রলোকের পছন্দ হয়নি বুঝলি, হয়তো ভাবলেন ছেলেগুলো অতিরিক্ত ঠেটা। রতন বলল, সে ভাবুক গে। আমরা আবার রওনা দিলাম। হাতির কথায় মনে একটু ভাবনা ঢুকিয়ে দিল। যাই হোক, দেখা যাক না কি হয়। জগন্নাথপুরের কাছে গিয়ে গাড়ি জাজপুর রোড ছেড়ে ডান দিকে এক পাহাড়ি রাস্তা ধরল। প্রায় শুকনো নালার পাশাপাশি পাথরের রাস্তা। এ জায়গা টুমকো এবং মহাগিরি পর্বতমালার মধ্যবর্তী অংশ। ডান দিকে দূরে দেখা যাচ্ছে ঢেউয়ের মতো পর্বতপুঞ্জ, নীলাভ অস্পষ্ট। বাঁ দিকে কাছেই অল্প উঁচু একটা পাহাড়, পাহাড়ের গায়ে উদ্ভিদের ঘন সবুজ প্রলেপ। ডাকু বলল, বুঝলি, ওই বোধহয় কেল্লা পাহাড়।
প্রায় মাইল চারেক যাওয়ার পর একটি গ্রাম পেলাম, ছোট্ট আদিবাসী গ্রাম। গ্রামের নাম পলাশপুনি। গ্রামে খোঁজ করে জানলাম, হ্যাঁ, ওই বাঁ পাশের পাহাড়ই হচ্ছে কেল্লা পাহাড়। তবে পাহাড় অবধি গাড়ি যাবে না, মাইল খানেক হাঁটতে হবে পাহাড়ে পৌঁছতে। অতএব গাড়ি ছেড়ে দিয়ে মোট ঘাট কাঁধে তুলে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম কেল্লা পাহাড় লক্ষ্য করে। ক্রমে চড়াইয়ে উঠি। পাহাড়ের পাদদেশে ঘন বাঁশ বন আর বাবলা গাছ, বড় বড় পাথরের খণ্ড ছড়িয়ে পড়ে আছে। কয়েকটা তেঁতুল আর বুনো আম গাছ দেখলাম। কিছু দূর এগিয়ে যেতেই একটা সিঁড়ি পেলাম, যেটা পাহাড়ের পায়ের কাছ থেকে শুরু হয়ে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে গেছে। ডাকু বলল, এটাই নাকি কেল্লার সিঁড়ি। আমরা উঠতে শুরু করলাম সিঁড়ি দিয়ে। আমাদের ঘিরে ঘনবদ্ধ জঙ্গল, মোটা মোটা লতা দুলছে বিশাল বনস্পতিকে আঁকড়ে ধরে। শাল, কেন্দু, মহুয়া, নিম, জাম, আরো কত কি গাছ। পাতা ও শাখার আবরণে যেন চন্দ্রাতপ সৃষ্টি করেছে মাথার ওপরে। যেতে যেতে চোখে পড়ল ময়ূর, বনমোরগ, আরো রকমারি পাখি। নানা অজানা গন্ধ পাই তরুলতার। এক জায়গায় কয়েকটা শিমুল গাছ দেখলাম, উজ্জ্বল রক্তবর্ণ ফুলের সমারোহে গাছ যেন অগ্নিশিখা। প্রায় ঘন্টাখানেক চলার পর সামনে দেখলাম প্রাচীর, অর্থাৎ কেল্লায় পৌঁছেছি। অন্তত 10 ফুট উঁচু পাথরের চওড়া প্রাচীর পাহাড়ের অনেকখানি ঘিরে রয়েছে। সিঁড়ি শেষ হলো প্রাচীরের গায়ে, এক ভাঙা তোরণের সামনে। সামনেই দেখলাম কেল্লা। ভিতরের জমি মোটামুটি সমতল। প্রাচীর ঘেরা অংশ প্রায় 200 ফুট চওড়া। লম্বা কতটা বোঝা যাচ্ছিল না। প্রাচীর অদৃশ্য হয়েছে গাছপালার ভেতরে। আমাদের মুখোমুখি পাঁচিল ঘেরা একটি একতলা বাড়ি। ঝোপ ও আগাছা পাথরের ঘরগুলি গ্রাস করেছে। ভেতরে বোধহয় কেউ ঢোকে না। কেল্লার উঠোন পাথরে বাঁধানো। কোথাও পাথর সরে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে, সেখানে জন্মেছে উদ্ভিদ। তবে কেল্লার ভেতরের অংশে বড় গাছ বেশি নেই। সামনের পাঁচিল ঘেরা বাড়িটা দেখে মনে হলো এটা ছিল বন্দিশালা। উঁকি মেরে দেখলাম ভেতরে ছোট ছোট অনেক ঘর। জানলা নেই, শুধু ঘুলঘুলি। কপাটহীন ফটক ও দরজাগুলো হাঁ করে আছে। একটা অশ্বত্থ গাছ লম্বা শিকড় ও ডালপালা বিস্তর করে বাড়িটার ঘাড়ে চেপে বসেছে। ভেতরে বুনো জন্তু বা সাপ থাকতে পারে, তাই ঢুকলাম না ঘরের মধ্যে। দক্ষিণ দিকে একটু ঢালু, প্রায় 100 গজ লম্বা প্রাচীরের সীমানা ক্রমে বেঁকে গেছে। ওই অংশে একটা বাড়ি, লম্বা লম্বা 5টা ঘর, সঙ্গে কয়েকটা ছোট ঘরও রয়েছে। এটা বোধহয় সৈন্যাবাস ছিল। দুর্গের কোথাও কোনো কারুকার্য নেই, চৌকো চৌকো প্রস্তরখণ্ডের তৈরি। কাছেই এক ঝর্ণা। এক কুণ্ড থেকে স্বচ্ছ ক্ষীণ জলধারা উপচে পড়ে বয়ে চলেছে অগভীর পাথরের খাতের মধ্যে দিয়ে। তারপর পশ্চিম প্রাচীরের গায়ে একটা ফুটোর ভিতর দিয়ে গিয়ে কেল্লার বাইরে পাহাড়ের ঢালানে নেমেছে। ঝর্ণার কাছে এক মস্ত শাল গাছ, সেখানেই তাঁবু ফেলা স্থির হলো। বোসদা তক্ষুনি ব্যস্ত হয়ে পড়লেন তাঁবু টাঙাতে। আমরাও হাত লাগালাম। ঝোপ কাটা, খুঁটি পোতা, তাঁবু খাটানো, জিনিস গোছগাছ করা ইত্যাদি করতে 2 ঘন্টা সময় লাগলো। এরপর ঝর্ণার জলে চান করলাম সবাই। চমৎকার ঠান্ডা জল, সব ক্লান্তি দূর হয়ে গেল যেন। দুপুরের খাওয়া সঙ্গে এনেছিলাম, পাউরুটি ও মাংস। তাঁবুর সামনে শতরঞ্চি পেতে সবাই খাচ্ছি। এমন সময় হঠাৎ দেখি বোসদা বিস্ফারিত চোখে ওপর দিকে চেয়ে আছেন। পরমুহূর্তেই শুকনো কাঁপা কাঁপা গলায় কথা এলো, ব্রাদার, এ তো ডেঞ্জারাস জিনিস। এ জায়গায় তাঁবু ফেলা কি ঠিক হলো? আমরাও সকলে বোসদার দৃষ্টি আকর্ষণ করে
ওপরের দিকে চাইতেই ব্যাপারটা বুঝলাম। শাল গাছের গায়ে এক বিরাট মৌমাছির চাক। ডাকু অভয় দিল, বিরক্ত না করলে কিছুই বলবে না ওরা, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, তবে উনুনটা দূরে করুন। ভরসা পেয়ে খাওয়া দাওয়া সেরে বোসদা কাঠকুটো সংগ্রহ করতে লেগে গেলেন। রাতের রান্নার জন্য উনুন জ্বালতে হবে। ডাকু বলল, আমি বেরোচ্ছি, দেখি যদি ছোটোখাটো শিকার পাই খাবার মতো। রতন বলল, ওই মনে আছে তো, ক্রোম পাথর চিনিয়ে দিয়েছি, ওই রকম পাথর কোথাও দেখলেই স্যাম্পল নিয়ে আসবি। নিকেল মেশানো পাথর তো বাইরে থেকে চেনা যায় না, অ্যানালিসিস করে তবেই জানা যায় নিকেল আছে কি নেই তাতে। কিন্তু আমার ধারণা কি জানিস, ক্রোম পেলেই তার কাছে নিকেল থাকবে, মানে ক্রোম যদি পাই তার ধারে কাছের পাথর দিয়ে পরীক্ষা করলেই হয়তো নিকেলের সন্ধান পাব। তাই ক্রোমের ওপরে লক্ষ্য রাখবে সবাই। তাছাড়া যদি দেখি কোথাও পাথর খোঁড়াখুড়ির চিহ্ন, সেখান থেকে স্যাম্পল নিয়ে যাব। ডাকু বন্দুক ঘাড়ে চলে গেল। বোসদা বললেন, আমি ভাই টায়ার্ড, কাল বেরোবো, রান্নাটা করে ফেলবো, তোমরা দুজনে ঘুরে এসো, তবে তাড়াতাড়ি ফিরো কিন্তু ভাই, সন্ধ্যের আগেই। এই আমি শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ। আমি রতনের দিকে তাকিয়ে বললাম, শোন রতন, 15টা মিনিট অপেক্ষা করতো, কেল্লাটা একটু ঘুরে দেখে নি। আরে বাবা, হাজার হোক সার্ভে করব বলেই তো এসেছি, তারপর তোর সঙ্গে যাব ক্রোমের খোঁজে। অল্প সময় যতটুকু পারি দেখলাম কেল্লাটা। এই কেল্লার দুটি অংশ। দুর্গ প্রাচীরের পেছনে পাহাড়ের ঢাল খাড়াই নেবে গেছে অন্তত 20 হাত। কোথাও স্বাভাবিক পাহাড়ের ঢাল, কোথাও বা পাথর কেটে ঢাল বানানো হয়েছে যাতে কেউ সহজে উঠে আসতে না পারে। পূর্ব পশ্চিমে দুটি সিঁড়ি নেবে গেছে কেল্লা থেকে। সিঁড়ির মুখে ভাঙা তোরণ। সত্যি এ দুর্গের কোনো বিশেষত্ব নেই, নেহাত সাধারণ। শত্রুর আক্রমণ ঠেকাবার পক্ষে এ দুর্গ মোটেই সুরক্ষিত নয়। ঝোপঝাড় বেদ করে দুর্গের ঘরগুলোর ভেতরে ঢোকার আর উৎসাহ হলো না। পশ্চিম দিকে সিঁড়ি বেয়ে আমি আর রতন সোজা পাহাড়ের তলায় নেমে এলাম। পাহাড়ের গা ঘেঁষে একটা নদী গেছে, মরা নদী, জল প্রায় নেই এখন। রতন বলল, বুঝলি, অনেক সময় বর্ষার জলে ধুয়ে পাহাড়ের ওপর থেকে নানান রকম পাথর এসে পড়ে নদীতে, তাই নদী খাতে লক্ষ্য রাখ। ক্রোম পাথর দেখতে পেলে কোনখান থেকে নেবেছে পাথরটা আন্দাজ করে খোঁজা যাবে, কি বল? সেই মতে নদীর স্রোত ধরে ধরে চলতে লাগলাম। সন্দেহ মতো কয়েকটা পাথর তুলে দেখালাম রতনকে। না, সেগুলো ক্রোম নয়। কিছুটা দূরে কতগুলো হরিণ দেখলাম, ঘাস খাচ্ছে, খয়েরি গায়ে সাদা গোল গোল ছোপ। আমাদের দিকে উৎকণ্ঠভাবে তাকালো কিছুক্ষণ, তারপরেই ঠ্যাং তুলে লাফাতে লাফাতে দে দৌড়। ঘণ্টাখানেক পরে আমরা পাহাড়ের দক্ষিণ প্রান্তে উপস্থিত হলাম। দক্ষিণ দিকে পাহাড় ক্রমশ সরু হয়ে অন্য একটা পাহাড়ের গায়ে গিয়ে শেষ হয়েছে। দুই পাহাড়ের মাঝখানে খাদ। এখন খাদে ঢোকা উচিত হবে কিনা মনে করে একটা পায়ে চলা পথ ধরে পাহাড় চড়তে লাগলাম। মতলব পাহাড়ের ওপর থেকে খাদের ভেতরটা দেখবো একবার। কয়েক পা যেতেই হঠাৎ রতনের ভয়ার্ত চাপা স্বরে আমাকে থামতে হলো। প্রতাপ, নড়িস না, যেখানে আছিস একদম চুপচাপ দাঁড়িয়ে থাক, একদম নড়বি না। তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাশের দিকে গাছের ওপরে একটা পাখিকে লক্ষ্য করছিলাম। দাঁড়িয়ে পড়ে সামনে চাইতেই দেখি সাক্ষাৎ জম।
মাটি থেকে প্রায় 4 ফুট খাড়া হয়ে ফোনা ধরে সোজা আমাদের দিকে তাকিয়ে আছে একটা বিশাল সাপ। মাত্র 5-6 হাত দূরে, অল্প অল্প করে দুলছে, তীব্র ক্রোধ তার দৃষ্টিতে। আমার সঙ্গে বন্দুক আছে, কিন্তু সেটা কাঁধে ঝুলছে, সেটা কাঁধ থেকে নামিয়ে গুলি করবার সময় নেই। আমি পাথরের মতো স্থির হয়ে থাকলাম। জানি বিন্দু মাত্র নড়াচড়া করলেই আক্রমণ করবে সাপটা। সম্মোহিতের মতো চেয়ে থাকি ওর চোখে চোখে। শরীর কেমন অবশ হয়ে আসে হঠাৎ, এবং সেই মুহূর্তে ম্যাজিকের মতো সাপ অদৃশ্য। পেছনে তাকিয়ে দেখলাম কিছু দূরে উঁচু পাথরের ওপরে ডাকু দাঁড়িয়ে। তার বন্দুকের নল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। সাপটাকে পাওয়া গেল কাছেই, ছিন্ন ভিন্ন ফনা, অবশ্যই মৃত, তবে তখনও দেহটা পাকসাট খাচ্ছে। ডাকু রেগে বলল, শুধু হাঁ করে প্রকৃতির সৌন্দর্য গিললেই হয় না, জঙ্গলের বিপদের কথাও খেয়াল রাখতে হয়। সাপটা অন্তত 8 ফুট লম্বা, সাদার ওপরে সারা গায়ে কালো কালো ডোরা কাটা। আমি জিজ্ঞাসা করি, কি সাপ রে এটা? ডাকু বলল, শঙ্খচূড়, কিং কোবরা, সাপের রাজা, সাংঘাতিক বিষাক্ত, জানিস? আমরা সাপটার দেহ কাঠ পাতা জেলে পুড়িয়ে দিলাম। বেলা আর বেশি নেই, রোদ পড়ে আসছে। খাদে ঢুকতে আর ভরসা হলো না। সবাই ফিরে চললাম তাঁবুতে। একটু পরেই পেলাম সেই পরিচিত সিঁড়ি। কেল্লার প্রাচীরের কাছে হাজির হয়েছি, ভাঙা তোরণ দিয়ে ঢুকব এমন সময় কেমন একটা আওয়াজ এলো কানে। কোনো এরোপ্লেন নাকি? তাকালাম, কই না তো। ডাকু পা টিপে টিপে উঠে প্রাচীরের পাশে একবার উঁকি মেরে চট করে সরে এলো। তারপরেই চাপা গলায় বলল, মৌমাছি চারিধারে উড়ছে, তাঁবুর উপরেও অন্ধকার হয়ে গেছে জায়গাটা। সর্বনাশ, বোজদা যে রয়েছেন ওইখানেই। বেশ কিছুক্ষণ পরে আওয়াজটা কমলো। ডাকু আবার উঁকি দিয়ে এসে বলল, চল, ওগুলো চাকে বসেছে আবার। তাছাড়া সন্ধে হয়ে গেছে তো, আর বোধহয় উড়বে না। সাবধানে তাঁবুর কাছে গেলাম। 2টো তাঁবু খাটানো হয়েছে। একটায় থাকবে রতন আর ডাকু, অন্যটায় আমি আর বোজদা। বাইরে রান্নার জিনিসপত্র ছড়িয়ে আছে, একটা হাঁড়ি ঢাকা খিচুড়ি, উনুনের আগুন নিবু নিবু, কিন্তু বোজদা কই? আরও এগিয়ে আমাদের তাঁবুর ভিতরে উঁকি দিতেই দেখি বোজদা আপাত মস্তক কম্বল মুড়ে শুয়ে রয়েছেন। আমাদের গলা শুনে তিনি ফ্যাকাশে মুখে বেরিয়ে এলেন। উফ ব্রাদার, কি ডেঞ্জারাস কাণ্ড! খুব বেঁচে গেছি প্রাণে। তাঁবুতে ঢুকে পেট্রোম্যাক্সের তেল ভরছি, হঠাৎ বাইরে অদ্ভুত শব্দ পেলাম। মুখ বের করে দেখি তো আমার আক্কেল গুরুম। বাপ রে বাপ! বোজদার কাঁপুনি তখনও থামেনি। বললেন, এখান থেকে সরে পড়ো ব্রাদার, বরং ও পাশের তাঁবু কাটানো যাবে কালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। আমরা বোজদাকে আশ্বস্ত করি। ডাকু ইতিমধ্যে মৌচাকের নিচে গিয়ে দেখছিল। বলল, কেউ ঢিল মেরেছে বা খোঁচা দিয়েছে চাকে। অনেকখানি দেখছি ভেঙে ঝুলে পড়েছে, কিংবা শুকনো ডাল ছিটকেও লাগতে পারে। কিন্তু না, তেমন তো কোনো ডাল পড়ে নেই তলায়। তাহলে কে ভাঙলো চা, আর কেনই বা ভাঙলো? আমি বললাম, হয়তো কেউ আমাদের তাড়াতে চায় এখান থেকে, তাই বিপদে ফেলার চেষ্টা করছে। ডাকু বলল, তাই তো মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো কেন? রতন বলল, ডাকু, জেনে রাখ, এ কীর্তি জারি হোক, তাতে চাইলেই এত সহজে আমরা পালাচ্ছি না। ডাকু বলল, রাইট ইউ আর।
ঝপ করে অন্ধকার নামল। পেট্রোম্যাক্সের উজ্জ্বল আলোর গণ্ডির ওপারে গাছপালা, কেল্লা, বাড়ি সব কেমন ভুতুড়ে ঠেকতে লাগলো। চারপাশে চাপ চাপ অন্ধকার, যেন হাত দিয়ে ছোঁয়া যায়। রাতে অরণ্যময় পর্বত মুখর হয়ে ওঠে। কত রকমের আওয়াজ শুনতে পাওয়া যায়। বোসদা চোখ বড় বড় করে বললেন, টেরিফিক ব্রাদার, টেরিফিক। উফ, একেই বলে রিয়েল জঙ্গল ক্যাম্প লাইফ। নিজেকে কার মতো লাগছে বলুন তো ব্রাদার? লিভিংস্টোন। পরিশ্রান্ত সবাই। তাড়াতাড়ি খেয়ে নিলাম। খিচুড়ি, আলুর দম আর আচার। বোসদার রান্নার হাত সত্যি খাসা। সবাই চেয়ে চেয়ে খেলাম। খাওয়ার পরেই শোয়া। ক্যাম্প খাটে শুতে না শুতেই ঘুমের দেশে ঢলে পড়ি। ব্রাদার, ও ব্রাদার, আরে ও প্রতাপ। বোসদার গলা। ও, কি হয়েছে? কি ব্যাপার? উঠে বসলাম। বোসদা বললেন, শোনো, কিসের আওয়াজ ওই দিক থেকে আসছে? বোসদার মুখ ফ্যাকাশে। তিনি কেল্লা বাড়ির দিকে দেখান। সত্যি বিচিত্র একটা শব্দ হচ্ছে সেখান থেকে, যেন কান্নার আওয়াজ, আর্তনাদ, খুব ক্ষীণ। এ কিসের শব্দ? তাঁবুর বাইরে উঁকি দিলাম। তাঁবুর সামনে কাঠ জেলে রাখা হয়েছে যাতে বুনো জন্তু না আসে কাছে। এই আগুনের স্বল্প আভার পিছনে গাঢ় অন্ধকার। একটু গা শিরশির করছিল। মনে পড়ল, এ পাহাড় ভালো নয়। রাতে তো কেউ থাকে না এখানে। বহু বন্দি যন্ত্রণা কাতর মৃত্যু বরণ করেছে কারাগারে। এ কি কোনো জীবন্ত প্রাণীর আর্তনাদ, না কোনো অতৃপ্ত আত্মার ক্রন্দনধ্বনি? মনের ভয় মুখে প্রকাশ করলাম না। বললাম, ও কিছু না, কিছু না। বোধহয় কোনো পাখির বাচ্চা টাচ্চা কাঁদছে। কাল নয় জিজ্ঞাসা করা যাবে ডাকুকে। আপনি এখন নিশ্চিন্তে শুয়ে পড়ুন তো। একটু পরেই বোসদার নাসিকা গর্জন শুনতে পেলাম। আমার কিন্তু অনেকক্ষণ ঘুম এলো না চোখে। পরদিন সকালে আমি আর রতন ঠিক করলাম যে আজ আমরা ক্রোম পাথরের সন্ধানে কেল্লা পাহাড়ের পূব দিকে ঘুরে দক্ষিণে গিয়ে খাদের ওদিকটা দেখব। ডাকুর পাথরে ইন্টারেস্ট নেই। সে বলল একাই বেরোবে। বোসদা বলল, আরে ব্রাদার, আমার জন্য একটা বন্দুক রেখে যাও। আমিও যদি পারি অন্তত কেল্লাটা একবার ঘুরে দেখে নেব। সবে কফি বিস্কুট সহযোগে প্রাতরাশ শেষ করেছি। এমন সময় সিঁড়ির মুখে এক মূর্তির আবির্ভাব ঘটল। শ্যাম চিক্কন দশাশাই চেহারা, পরনে খাকি হাফ প্যান্ট ও শার্ট, কোমরে বেল্ট ও মাথায় টুপি। নিঃসন্দেহে পুলিশ অফিসার। পিছনে আরও দুটো লোককে দেখা গেল। তারা বোধহয় কনস্টেবল। অফিসারটি সোজা আমার দিকে এগিয়ে এসে হেড়ে গলায় বললেন, আমি রামচন্দ্রপুর থানার ওসি শ্রী বলরাম দাস। মিস্টার দত্ত আপনাদের খোঁজ করতে বললেন। কি ব্যাপার? রতন প্রশ্ন করল। বলরাম দাস পকেট থেকে ডিবে বার করে খুলে দুটি পান নিয়ে মুখে পুরে একগাল হেসে বললেন, দেখে তো মনে হচ্ছে আপনারা দিব্যি আছেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনাদের আর এখানে থাকা হবে না। আপনাদের আর এখানে থাকা হবে না। থাকা হবে না? রতন অবিশ্বাস সুরে প্রশ্ন করল। আগে না, আপনাদের গাড়ি আসবে পলাশবনি গ্রামে দুপুর 2টো নাগাদ। আপনারা দয়া করে সেই গাড়িতেই ফিরে যাবেন। মিস্টার দত্তের হুকুম, বুঝলেন কি না? কিন্তু কেন? আমি আর রতন একসঙ্গে জিজ্ঞাসা করলাম। জায়গাটা মোটেই নিরাপদ নয়। বলরামবাবু পান চিবোতে চিবোতে বললেন, আচ্ছা, আপনি কি পাগলা হাতির কথা বলছেন? প্রশ্নটা এলো ডাকুর কাছ থেকে। হাতির কথাটা আমারও কাল থেকে অনেকবার মনে হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো লক্ষণ দেখিনি বলে ও নিয়ে আর ভাবছিলাম না। বলরামবাবু প্রশ্নটা শুনে ভুরু কুঁচকে বললেন, পাগলা হাতি? কই, না তো। পাগলা হাতির কথা কে বলল আপনাদের? চন্দ্রজিৎ সিং এর নাম শুনে ভদ্রলোক একটা অত্যন্ত অবজ্ঞাসূচক ভাব করে বললেন, ও, ও লোকটাকে মোটেই পাত্তা দেবেন না। খুব সন্দেহজনক চরিত্র মশায়, অঢেল পয়সা, কিন্তু কিভাবে করেছে তার কোনো হদিশ পাওয়া যায় না। না না, পাগলা হাতি নয়, আমি মানুষের কথা বলছি। আরে আপনারা তো বংশীর মৃতদেহ আবিষ্কার করেছিলেন, তাই না? সেটা খুব সম্ভব অ্যাক্সিডেন্ট নয় মশায়, খুন। বুঝলেন কি না? আর বংশী খুন হয়েছে তার নিজের ছেলে পঞ্চার হাতে। নিজের ছেলের হাতে বংশীর মৃত্যু হয়েছিল? কি ভয়ঙ্কর ব্যাপার! বলরামবাবু বলে চললেন, আরে দেববাড়ির বিগ্রহ চুরির কথা নিশ্চয়ই শুনেছেন। যারা চুরি করেছিল এই গ্যাংয়ের দুজন ধরা পড়েছে। তারা বলেছে যে তাদের লিডার, মানে ওই পঞ্চা, বিগ্রহ নিয়ে নাকি ওই দিকেই পালিয়ে এসেছে। বংশী যেদিন মারা যায় সেই দিনই সকালবেলা পলাশবনির একজন লোক ওই পাহাড়ে পঞ্চাকে দেখেছিল বংশীর সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে। বংশী কি জানি বোঝাবার চেষ্টা করছিল, আর পঞ্চাক্রমেই খেপে উঠছিল মশাই। যে লোকটি ঘটনা দেখেছিল সে জানতো পঞ্চা অতি বেপরোয়া গুন্ডা। বুঝলেন কি না? তাই সে বেশিক্ষণ সেখানে থাকেনি। আমার ধারণা বংশী পঞ্চাকে বিগ্রহ ফিরিয়ে দিতে বলেছিল, আর পঞ্চা তাতে রাজি হচ্ছিল না। সেই থেকেই কথা কাটাকাটি, আর তার ফলে সম্ভবত ছেলের হাতে বংশীর মৃত্যু হয়। মনে হয় পঞ্চা বোধহয় তাকে উঁচু থেকে ফেলে দিয়ে মেরেছে এই পাহাড়ের গুহায়। বুঝলেন, পঞ্চার গ্যাংয়ের একটা আস্তানা আবিষ্কার হয়েছে। বংশী নিশ্চয়ই আন্দাজ করেছিল পঞ্চা ডাকাতি করে এসে এইখানে লোকাবে, তাই দেখা করতে গিয়েছিল। যাই হোক, পঞ্চা এখন এই তল্লাটেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। আমরা তার অনুসন্ধান চালাচ্ছি, বুঝলেন। কিন্তু আপনারা দয়া করে আর এখানে থাকবেন না। কেন? ডাকু প্রশ্ন করল। কারণ যদি পঞ্চা ভাবে আপনারা তার পিছু নিয়েছেন তাহলে বিপদে পড়বেন। বুঝলেন কি না? রতন গোমরা মুখে বলল, পঞ্চার খবর কাকাকে কে দিল? আপনি বুঝি? বলরাম দাস হেসে বললেন, হা 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 হা, আগে হ্যাঁ, কাল কেল্লা পাহাড়ে মিস্টার দত্তের সাথে দেখা হলো। উনি বললেন আপনারা কেল্লা পাহাড়ে গিয়েছেন। তখন বললাম পঞ্চার কথা, বললেন কি না? হা হা হা। দারোগা চলে গেলেন কনস্টেবলের সময়, কিন্তু আমাদের সকলেরই উৎসাহে খানিকটা ঠান্ডা জল ঢেলে দিয়ে গেলেন। রতন হতাশ সুরে বলল, হ্যাঁ, ভাগ্যটাই খারাপ। বেটা পঞ্চার জন্য আমাদের অভিযানটাই ভণ্ডুল হয়ে গেল। যাক, হাতে আর মাত্র ঘন্টা চারেক সময় আছে, এর মধ্যে যতটা পারি ঘুরে দেখে নিই। আমি আর রতন আগেই বেরিয়ে পড়লাম। দুজনেরই মন খারাপ হয়েছিল, কারণ আমার পক্ষে কেল্লা পাহাড়ের বিশেষত্বের অভাব বেশ হতাশজনক, আর রতনও মাত্র 4 ঘন্টার মধ্যে খনিজ পদার্থ আবিষ্কারের আশা একেবারে ছেড়েই দিয়েছে। এক ডাকু যদি এর মধ্যে কোনো শিকার জোটাতে পারে তবে তার দিক থেকে হয়তো অভিযানটা একেবারে মাঠে মারা যাবে না। পূর্ব দিকের সিঁড়ি দিয়ে নেবে জানোয়ার চলার রাস্তা ধরে খানিক এগিয়ে যেতে বনরাজ্যের শোভা দেখতে দেখতে মনটা কিছুটা ভালো হয়ে গেল। এদিকের জঙ্গল পশ্চিম দিকের চেয়ে বেশি ঘন,
কিন্তু আধ ঘন্টা চলার পরও একপাল বাঁদর ছাড়া আর কোনো জানোয়ার চোখে পড়ল না। পাখি আর পোকামাকড় ছাড়া আর কেউই দর্শন দেবে না, এমন একটা ধারণা যখন মনে বা দানা বেঁধে এসেছে, এমন সময় আমাদের সামনে কিছু দূরে হলদে রঙের কি একটা জিনিস নড়তে দেখে দুজনেই দাঁড়িয়ে পড়লাম। কোনাকুনি ভাবে বাঁ দিক থেকে ডান দিক দিয়ে এগিয়ে চলেছে জিনিসটা। আমরা দুজনেই নিঃশব্দে এগিয়ে গেলাম তার দিকে। একটা লাল গাছের গুড়ি ছাড়িয়ে কয়েক পা এগোতেই হাত 50 দূরে প্রাণীটিকে দেখতে পেলাম। ও হরি! জানোয়ার নয়, মানুষ। শুধুই তাই নয়, এ মানুষ আমাদের চেনা। ইনি মিস্টার চন্দ্রজিৎ সিং। এই হলদে রঙের টি শার্ট পরা অবস্থাতেই কাল আমরা একে দেখেছি। এই, ওকে ফলো করব? ফিস ফিস করে বলল রতন। দেখি লোকটা কোথায় যায়। শুকনো পাতা বাঁচিয়ে পা ফেলে আমরা দুজনেই মিস্টার সিং এর পেছনে ধাওয়া করলাম। সামনের গাছপালার ফাঁক দিয়ে মাঝে মাঝে ওদিকের পাহাড়টা দেখতে পাচ্ছি। আরও কিছু দূর গেলেই কালকে সেই খাদের পাশে পৌঁছে যাব। একবার মনে হলো মিস্টার সিং থামলেন। পেছন ফিরে দেখলেন কি ঠিক বোঝা গেল না। একটা লাল ফুলে ভরা প্রকাণ্ড শিমুল গাছ পেরোতেই আমাদের থেমে যেতে হলো। চন্দ্রজিৎ সিং উধাও। হয় মোড় নিয়েছে, না হয় ঢালে নেবেছে, নয় গর্তে পড়েছে। মোট কথা তাকে আর দেখা যাচ্ছে না। সিং যে মতলবই এসে থাকুন, তার পিছনে আর সময় দেয়া যায় না ভেবে আমরা দুজনে আবার এগোতে লাগলাম। ঢালে মিনিট খানেক নামার পর হঠাৎ একটা ঘর ঘর শব্দ পেয়ে ঘুরে উপরে চাইতেই এক মুহূর্তের জন্য আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল। কেল্লা পাহাড়ের গা বেয়ে একটা প্রকাণ্ড পাথর গড়াতে গড়াতে আমাদের দিকে ধাওয়া করে আসছে। রতন আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আমাকে সরিয়ে দিতেই পাথরখানা আমার প্রায় গা ঘেঁষে নিচের দিকে নেমে চলে গেল। পর মুহূর্তে ধরাম করে আসে পড়ল তলায়। বন্ধ করা নিঃশ্বাসটা ছেড়ে রতনের দিকে ফিরে বললাম, কি ব্যাপার বলতো? এটা কি প্রকৃতির কীর্তি না মানুষের? একটা কান ফাটানো বন্দুকের গর্জনে রতনের উত্তর চাপা পড়ে গেল। পরপর এতগুলো অস্বাভাবিক ঘটনায় দুজনেই বেশ ঘাবড়ে গেলাম। কোত্থেকে এলো ওই বন্দুকের শব্দ? ডাকু কোনো জানোয়ারকে ধরাশায়ী করলো নাকি? রতন হঠাৎ আমার আস্তিনটা খামচে ধরে বলল, ওই ওই দেখ। দৃষ্টি ঘুরিয়ে দেখি পাহাড়ের গা দিয়ে ঊর্ধ্বশ্বাসে নেবে আমাদের উল্টো দিকে ছুটে চলেছেন স্বয়ং চন্দ্রজিৎ সিং। দেখতে দেখতে লোকটা অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য, ওর মুখে এমন আতঙ্কের ভাব দেখলাম কেন? বন্দুকই বা ছুড়ল কে? এই যে ব্রাদার! বোঝদার হলো না? তিনিও দেখি পাহাড়ের গা দিয়ে নেবে আসছেন এবং দ্রুত নামার চেষ্টায় মাঝে মাঝে পা হড়কে রীতিমতো বেসামাল হয়ে পড়ছেন। মাথার ওপরে তোলা তার ডান হাতে বন্দুক আঁকড়ে ধরা রয়েছে। কি ব্যাপার বোঝদা? আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম। বোঝদা আমাদের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ ব্রাদার, টাইগার, টাইগার, জলজ্যান্ত টাইগার। গাছের ফাঁক দিয়ে দেখলাম তার হলুদ রঙের গা রোদে ঝলমল করছে। ইস, একটুর জন্য মিস হয়ে গেল। সর্বনাশ! রতন বলল, আপনি যে মানুষ খুনের দায়ে পড়তেন। আরে বাবা, ওটা বাঘ নয়, মিস্টার চন্দ্রজিৎ সিং। হ্যাঁ, বোঝদার চোখ কপালে। বলো কি? ভাগ্যিস নার্ভাস হয়ে গেছিলাম, তাই গুলিটা ওপর দিয়ে চলে গেল। দিন, ওটা আমাকে দিন। রতন বোঝদার হাত থেকে বন্দুকটা নিয়ে নিল। তারপর তার নিজের লাঠিটা বোঝদাকে দিয়ে বলল, সাপ মারতে লাঠি যথেষ্ট। এবার আমরা তিনজনে এগোতে শুরু করলাম। মিনিট পাঁচেক যেতেই আমরা খাদের ধারে পৌঁছে গেলাম। এই রতন, ওরা কারা গো?
এই পঞ্চার গ্যাংয়ের লোক নয় তো? বোসদা সামনের দিকে চেয়ে প্রশ্নটা করলেন। খাদের ওপারে দক্ষিণের পাহাড়ের গায়ে খানিকটা সমতল জায়গা, তার মধ্যে ছোট বড় পাথর সাজানো রয়েছে। তারই মধ্যে দুটো পাথরের মাঝখানের ফাঁকে দুটো লোক দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। কে ওরা? রতন বন্দুকটা বাগিয়ে ধরল। আমরা তিনজনে ওদিকে চললাম। আদিবাসী বলেই তো মনে হচ্ছে, রতন চাপা গলায় বলল। সেটা আমারও মনে হয়েছিল, কিন্তু আমাদের সম্বন্ধে তাদের কৌতূহল কী কারণে তা বুঝতে পারছিলাম না। ভেরি থ্রিল্ড লাগছে ব্রাদার। বোসদা ফিসফিসিয়ে তার চাপা উত্তেজনা প্রকাশ করলেন। হ্যাঁ, একেবারে পুরোপুরি জাঙ্গল অ্যাডভেঞ্চার। আরও খানিকটা এগোতেই লোক দুটো পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। কি ব্যাপার? সবাই কি এভাবে দূর থেকে দেখা দিয়েই চলে যাবে, নাকি যেখানে রহস্য নেই সেখানে রহস্য খুঁজে বেড়াচ্ছি আমরা? থমকে দাঁড়িয়ে পড়লাম। রতন চোখে দূরবীন লাগিয়ে খুঁজতে লাগলো লোক দুটোকে। হঠাৎ সে দূরবীন নামিয়ে কেমন উত্তেজিতভাবে বলল, চল ওপারে চল। আর চোখে চেয়ে দেখি তার চোয়াল শক্ত, চাউনি গম্ভীর। তার দৃষ্টি রয়েছে সোজা পাথরগুলোর দিকে, যেদিকে আমরা এখন চলেছি। খাদ পেরিয়ে ওপারে সমতল জায়গাটায় পৌঁছলাম। আর কয়েক ঘন্টা মেয়াদ আমাদের। ঘড়িতে দেখি প্রায় 11টা বাজে। প্রতাপ, রতন আমার হাত চেপে ধরেছে। আমরা এখন একটা খোলা চত্বরের মতো জায়গায় এসে দাঁড়িয়েছি। চারিদিকে কালচে পাথরের স্তর। এই এগুলোই কি ক্রোম পাথর? আমি প্রশ্ন করলাম। নিঃসন্দেহে, কিন্তু এটা কি? কালচে ক্রোমের গায়ে গায়ে আর এক রকম পাথর, হালকা ছাই রঙের। রতন সেই পাথরের কয়েকটা টুকরো তুলে নিল। এটাতে নিকেল আছে নাকি রে? আমি চাপা গলায় প্রশ্ন করলাম। আমার তাই বিশ্বাস। আমি বললাম, তাহলে তো কেল্লা ফতে। আর যদি নিকেল নাই বা থাকে, অন্তত ক্রোম তো আবিষ্কার করা গেছে, তাই বা কম কি? বটে ব্রাদার, তাহলে এই মতলবেই আসা হয়েছিল তোমাদের, আর আমার কাছে সব চেপে যাওয়া হয়েছিল। হ্যাঁ, বোসদার গলা শুনে চমকাই। কখন যে তিনি আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন টেরও পাইনি। একটু অপ্রস্তুত হই, তারপর স্বীকার করি, হ্যাঁ, এটাই আমাদের অভিযানের আসল উদ্দেশ্য। তবে কথাটা গোপন রেখেছিলাম বাধ্য হয়ে। বোসদা রাগ দেখিয়ে বলল, কেন? আমি জানলে কি তোমাদের গোপন কথা ফাঁস করে দিতাম? হ্যাঁ, না ভয় ছিল আবিষ্কারটা আগেই করে ফেলে ক্রেডিটটা নিয়ে নেবো? হ্যাঁ, আমরা লজ্জিতভাবে মাথা চুলকই। যাক, বোসদা সত্যি মোটেই রাগেননি, বরং খুশিতে উজ্জ্বল তার মুখ। জায়গাটা ভালো করে দেখছি, হঠাৎ বোসদা বললেন, হ্যাঁ, কিন্তু ব্রাদার, এতেও কি নিকেল আছে? বোসদা কি যেন একটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছেন। তিনি যেটা দু আঙুলে তুলে ধরলেন সেটা একটা আতপোড়া চুরুট। রতন একটা শুকনো হাসি এসে বলল, যিনি পথের কাঁটা তদারক করতে এসেছিলেন তিনি এটা ফেলে গেছেন। এখান থেকে যে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছে তার প্রমাণ সর্বত্র ছড়িয়ে রয়েছে। বড় বড় এবড়ো খেবড়ো গর্ত আর ইতস্তত ছড়ানো নুড়ি পাথর। আমি বললাম, একটা বেআইনি কারবারের গন্ধ পাওয়া যাচ্ছে না রে রতন? রতন মাথা নেড়ে সায় দিল। আমি বাজি ফেলতে পারি মিস্টার সিং বিনা লাইসেন্সে এখান থেকে ক্রোম পাথর সরাচ্ছেন। আজ গোপনে এসেছিলেন তার সাগরেদদের কাছে, বোধহয় আমরা কি করছি তার খবর নিতে। তাই মিস্টার সিং আমাদের তাড়াতে চাইছিল। ন্যাচারালি, পাগলা হাতির গল্পে কাজ হলো না, তাই লোক লাগিয়ে মৌচাকে ঢিল মেরেছিল। ওই বোধহয় ওপর থেকে পাথরটা গড়িয়ে দিয়েছিল আমাদের খতম করার মতলবে। ইস,
বোসদা আক্ষেপ করে উঠলেন। সব শুনে টুনে মনে হচ্ছে গুলিটা যদি অন্তত লোকটার ঠ্যাং ট্যাঙে লাগাতে পারতাম তাহলে মন্দ হতো না, কি বলো? আমরা তিনজন ফেরার পথ ধরলাম। এবার খাদের কাছে এসে আবিষ্কার করলাম দিব্যি একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ। বোসদা থমকে থেমে ধরা গলায় বললেন, ভাই প্রতাপ, এ কান্না কাল রাতেও শুনেছি আমরা। আমিও তাই ভাবছিলাম, ঠিক সেই একই অমানুষিক বিভৎস কান্নার শব্দ, কিন্তু এবার অবশ্য অনেকটাই স্পষ্ট। আমরা তিনজনে কাঠ হয়ে দাঁড়িয়ে পাথরের আড়াল থেকে রুদ্ধশ্বাসে খাদের দিকে চেয়ে রইলাম। মনে হলো কান্নার রব আসছে খাদের ওপারে কেল্লা পাহাড়ের গায়ে কোনো গুহার ভেতর থেকে। প্রায় 40-50 ফুট গভীর খাদ দুই পাহাড়ের মাঝখানে। এই খাদের ওপরের দিকে কেল্লা পাহাড়ের গায়ে 2-3টে পাশাপাশি বড় বড় গুহা। গুহাগুলির সামনে খানিকটা বারান্দার মতো জায়গা। তারপরেই খাদের ঢাল নেমেছে খাড়াই। সবিস্ময়ে দেখলাম একটা গুহার ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে গলগল করে, আর সেই সঙ্গে কান্নার স্বর আরও বেড়ে গেল। এবার হতভম্ব হয়ে দেখলাম যে গুহা থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেই গুহা থেকে বেরিয়ে এলো একটা কালো ভাল্লুক, আর তার পিছন পিছন দুটো ছানা। বাচ্চা দুটো তারও স্বরে চেঁচাচ্ছে। কি আশ্চর্য, এদেরই কান্নাই শোনাচ্ছিল মানুষের মতো। ভাল্লুক ফ্যামিলি আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে নেমে গেল। এবার ধোঁয়া একটু কমে এলো। পরক্ষণেই সেই গুহার মুখে বন্দুক হাতে ডাকুর আবির্ভাব ঘটল, যেন ভোজবাজি। আমরা তো ডাকু আমাদের দেখতে পেয়ে চেঁচিয়ে ডাকলো, চলে আয়, কোনো ভয় নেই, ভাল্লুক পালিয়েছে। আমরা সিঁড়ি বেয়ে তরতর করে নেবে ঠিক অমনি করেই আর একটা সিঁড়ি দিয়ে উঠে ডাকুর কাছে পৌঁছলাম। রতন বলল, কি ব্যাপার, কি এসব কি? ডাকু বলল, ব্যাপার অনেক, ভিতরে আয়, দেখতে পাবি। এই গুহার ভেতরে? হ্যাঁ, তবে এটা সাধারণ গুহা নয়, এটি একটি সুড়ঙ্গ। আমরা চারজনে সেই প্রায় অন্ধকার গুহার মধ্যে ঢুকলাম। ঢুকে বুঝলাম এটি একটি গভীর গহ্বর। গুহার মুখে কতগুলো বড় বড় পাথর একটার উপরে একটা সাজানো। কিছু পাথর মাটিতে ছড়িয়ে পড়ে আছে। ডাকু টর্চ জ্বাললো, তারপর একটু এগিয়ে গিয়ে বলল, সাবধান, সামনে দেখ। তার টর্চের আলো মাটিতে শায়িত এক মনুষ্যদেহের উপরে পড়ল। এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ডাকু বলল, এই হচ্ছে পঞ্চা, মরেছে ভাল্লুকের হাতে। বোসদা আমার গায়ে ঘেঁষে দাঁড়ালেন। পঞ্চা গুহায় ঢুকেছিল কেন? আমি জিজ্ঞেস করলাম। পঞ্চা এই গুহা মুখ দিয়ে ঢোকেনি, বলেছি না এটা একটা সুড়ঙ্গ। পঞ্চা সুড়ঙ্গের অন্য মুখ দিয়ে এসেছিল। সেই মুখটাই হলো আমাদের তাঁবুর সামনে, দুর্গ বাড়ির ভিতরে। তাহলে তুই বুঝেছিলি পঞ্চায়ের মধ্যে ঢুকেছে, তাই না? রতন প্রশ্ন করল। ডাকু বলে চলল, পঞ্চা কেল্লা পাহাড়ে এসেছে সেটা সন্দেহ করেছিলাম, তাই প্রাণপণে খুঁজছিলাম পাহাড়ের গোপন জায়গাগুলো। তারপর বোসদাই তো আমাকে আসল ক্লুটা দিলেন। আমি বলো কি ব্রাদার, আমি কখন? বোসদা বিস্ময় চেঁচিয়ে ওঠেন। আরো বলছি মশাই, ডাকু বলে চলল। জগন্নাথপুরেই প্রহ্লাদদের সঙ্গে কথা বলে বুঝেছিলাম যে পঞ্চা হয়তো কেল্লা পাহাড়ে যেতে পারে লুকাতে। বংশীর সূত্রে এ কেল্লার অন্দি সন্ধি পঞ্চার চেনা, সুতরাং লোকাওয়ার পক্ষে আইডিয়াল জায়গা। তারপর কাল ওই পাহাড়ে এসে পেলাম একটা খালি সিগারেটের প্যাকেট। ওই ব্র্যান্ডের প্যাকেট
পড়ে থাকতে দেখেছি বংশীর বাড়ির উঠোনে। জেনেছিলাম পঞ্চারই ওই সিগারেট। অতএব আমার ধারণা আরও দৃঢ় হলো। আজ সকালে বোসদা বললেন তিনি রাত্রিরে অদ্ভুত কান্নার শব্দ শুনেছেন দুর্গের মধ্যে থেকে। তোরা চলে যেতেই কৌতূহলী হয়ে ঢুকলাম ওই ঘরগুলোর ভেতরে। খানিকক্ষণ সন্ধান করতেই চোখে পড়ে গেল খোলা সুড়ঙ্গ মুখ। ইন্সপেক্টরও বলেছেন পঞ্চা এদিকে এসেছে। অতএব প্রস্তুত হয়ে ঢুকলাম সুড়ঙ্গে। কান্নাটা ছিল ভাল্লুকের, সেটা আগেই আন্দাজ করেছিলাম। খোলা সুড়ঙ্গ দিয়ে ভেসে আসছিল আওয়াজটা। সুড়ঙ্গের ভেতরে আবিষ্কার করলাম ভাল্লুকের কীর্তি। তারপর তারপর ধোঁয়া দিয়ে ভাল্লুক তাড়ালাম। আমাদের দৃষ্টি আবার চলে গেল পঞ্চার মৃতদেহের দিকে। কি ভয়ঙ্কর! ওরে বাপ রে বাপ! বলে উঠলেন বোসদা। ভয়ঙ্কর ছাড়াও অবশ্য এর আর একটা দিক আছে। ডাকুর কথা শুনে তার দিকে চাইতেই সে একটু হেসে পঞ্চার দেহ পাশ কাটিয়ে গুহার ভেতরে খানিকটা ঢুকে গেল। তারপর একটা ফাটলের মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা মূর্তি। রতন আর আমার মুখ দিয়ে একসাথে একটাই কথা বেরিয়ে পড়ল, দেববাড়ির বিগ্রহ। ডাকু মাথা নাড়ল। পঞ্চা এটাই লুকোতে চেয়েছিল সুড়ঙ্গে। সে বোধহয় সুড়ঙ্গের এই মুখটা পাথর সাজিয়ে বন্ধ করে দিতে চেয়েছিল। ভাল্লুক তখন ছিল না গুহাতে। তারপরে বাসায় ফিরে ভাল্লুক অতর্কিতে পঞ্চাকে আক্রমণ করে। এই মূর্তি পেয়েছি অনেক ভেতর দিকে, সুড়ঙ্গের এক কুলুন্দিতে। বিগ্রহ হাতে নিয়ে অবাক হয়ে পরীক্ষা করলাম আমরা। কিছু অলংকার জোর করে খুলে নেওয়া হয়েছে বটে, তাতে মূর্তির কোনো ক্ষতি হয়নি। এই প্রাচীন কারুশিল্পের নমুনার দিকে অবাক হয়ে দেখছি। এমন সময় খেয়াল হলো ডাকু বিড়বিড় করে কথা বলছে। ব্যবসা করব, একজন আমার পার্টনার করবে বলেছে। জঙ্গল থেকে কাঠ কিনে চালান ব্যবসা, আর মনের সুখে জঙ্গল করব। সত্যি তো, ডাকু যে 3,000 টাকা পাচ্ছে সেটা খেয়াল হয়নি। আশ্চর্যভাবে ডাকুর একটা হিল্লে হয়ে গেল। ব্রাদার, এবার তোমার ক্রোম আবিষ্কারের কথাটা ডাকুকে বলে দাও। বোসদা রতনকে বললেন, তুই ক্রম পেয়েছিস? ডাকু উৎফুল্ল হয়ে বলে উঠল, চল চল, বাইরে গিয়ে সব শুনবো। এই অন্ধকারে আর ভালো লাগছে না। শুধু তাই নয়, বোসদা বলে উঠলেন, 12টা বাজে। মনে আছে 2টোর মধ্যে পলাশবনি পৌঁছানোর কথা আমাদের? ডাকু আবার টর্চটা জ্বাললো আমাদের পথ দেখাবার জন্য। আলো দেওয়ালে পড়তেই আমার দৃষ্টি একটা জায়গায় আটকে গেল। কয়েকটা লাল রঙের রেখা। ডাকুর হাত থেকে টর্চটা নিয়ে দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। পাথর মসৃণ করা হয়েছে, তার ওপর সাধারণ রেখা নয়, রেখাচিত্র। আরে, এ তো আদিম মানুষের হাতের আঁকা ছবি। ছবিগুলো ভালো বোঝা যাচ্ছিল না, বেশিরভাগই মুছে গেছে। একটিকে মনে হলো মানুষ। রতনরা অবাক হয়ে আমাকে লক্ষ্য করছিল। ডাকু বলল, এই কি ব্যাপার রে? বললাম, আরে মনে হচ্ছে এসব প্রাগৈতিহাসিক যুগের মানুষের আঁকা ছবি। এ গুহা নিশ্চয়ই খুব প্রাচীন। আদিম যুগের মানুষের বাস ছিল এ গুহায়। ডাকু বলল, হতে পারে। এ অংশটা ন্যাচারাল কেভ, মানে প্রাচীন গুহা আর কি। তবে কিছু দূর গিয়ে গুহাটা মানুষের তৈরি একটা সুড়ঙ্গে পরিণত হয়েছে। কেল্লা থেকে গোপনে বেরিয়ে আসার জন্য এই সুড়ঙ্গের সৃষ্টি। আমি বেরিয়ে পাশের গুহায় ঢুকলাম। হ্যাঁ, ঠিক যা ভেবেছি তাই। এই গুহার দেওয়ালেও অনেক রেখাচিত্র, লাল রঙে আঁকা, আঁচড় কেটে আঁকা, 2টো মানুষ এবং একটা সিংহলা পশুর ছবি। আর সন্দেহ নেই, এসব প্রাগৈতিহাসিক যুগের গুহা মানুষের শিল্পচর্চার নিদর্শন। এরপর আমি খাদে নামলাম। ডাকু বন্দুক হাতে পাহারায় রইল ভাল্লুকের আশঙ্কায়। সময় পেরিয়ে যাচ্ছে জানি, কিন্তু
তাতে আমার ভুরুক্ষেপ নেই। আবিষ্কারের নেশায় তখন আমার মাথা ভোঁ করছে। বেশিক্ষণ খুঁজতে হলো না। 15 মিনিটের মধ্যেই আমার প্রত্নতাত্ত্বিকের চোখ আবিষ্কার করলো 3টি বিচিত্র প্রস্তরখণ্ড। পাথরগুলো সামনের দিকে ছুঁচলো, পিছনের দিকে হাতলের মতো, যেন বড় ছোড়া বা কুঠারের ফলা। এ বস্তু স্বাভাবিকভাবে তো হয়নি, মানুষের হাতে গড়া পাথরের অস্ত্র। বৃষ্টির জলে ধুয়ে গুহা থেকে নিচে পড়েছে। পাথরের অস্ত্রগুলো হাতে নিয়ে উঠে এলাম। রতনকে বললাম, বুঝলি, এই অস্ত্র বা গুহাটি পরীক্ষা করলে অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিকেরা তাদের সময় স্থির করতে পারবেন। তবে আমার মনে হচ্ছে পেলিওলিথিক যুগের শেষ ভাগ, অর্থাৎ প্রায় 10 থেকে 40 হাজার বছর আগেকার মানব গোষ্ঠীর চিহ্ন এগুলো। ভারতের অনেক জায়গায় এমন অতি প্রাচীন গুহা মানবের চিহ্ন আবিষ্কার হয়েছে। এই গুহাগুলোর মেঝে খুঁড়লে এরকম অনেক চিহ্ন পাওয়া যাবে। আশ্চর্য হালকা ও উৎফুল্ল মন নিয়ে আমরা তাঁবুর দিকে রওনা দিলাম। অভিযান সার্থক। বিদায় কেল্লা পাহাড়। আর কখনো এখানে আসা হবে কিনা জানি না, যদিও আসার খুব ইচ্ছে রইল। পরদিন বিকেল। মিস্টার দত্তের বৈঠকখানায় 4 জন জমায়েত হয়েছি। গতকাল ফিরে এসে প্রথমে একচোট ধমকের পর আমাদের খবর শুনে যে ধরনের অভ্যর্থনা পেয়েছিলাম, তা অন্তত আমার ভাগ্যে আর কখনো জোটেনি। রতনের কাকা কাকিমা আমাদের অভিযানের সমস্ত বিবরণ খুঁটিয়ে শুনলেন। মিস্টার দত্ত দুর্গ ও সুড়ঙ্গ সম্বন্ধে অনেক প্রশ্ন করলেন। কাকিমার আগ্রহ দেখলাম সবচেয়ে বেশি সেই ভয়ঙ্কর শঙ্খচূড় সাপটার সম্বন্ধে। রাতের বেলায় সেই রহস্যময় শব্দ, অর্থাৎ ভাল্লুকের কান্না শুনে তিনি বড় বড় চোখ করে বললেন, কে জানে বাপু, ওটা কিসের আওয়াজ ছিল? রাত্রিরে যে আবার বাহাদুরি করে দেখতে বেরোনি, তাই রক্ষে। যার ডান পিঠে সব। গতকাল ফেরার পথে রামচন্দ্রপুর থানায় থেমে দারোগাবাবুর হাতে বিগ্রহ সম্পন্ন করে তাকে ক্রমের ব্যাপারটা জানালাম। নিকেল সম্বন্ধে অবশ্য কিছুই বলিনি। চন্দ্রজিৎ সিংয়ের কথা শুনে দারোগাবাবু স্পষ্ট বললেন যে ওই পাহাড়ে সিংয়ের কোনো মাইনিং রাইট নেই এবং এই বেআইনি কারবার তিনি অচিরেই ঘোচাবেন। বিগ্রহের ব্যাপারে এই কিছুক্ষণ হলো খবর এসেছে যে বাবু খগেশ্বর দেব 2-1 দিনের মধ্যেই নিজেই এসে ডাকুর হাতে টাকা তুলে দেবেন। আমরা 4 জন গল্পগুজব করছি, এমন সময় চাকর এসে খবর দিল যে রতনের ফোন এসেছে ত্রিপাঠী সাহেবের কাছ থেকে। ফোন সেরে রতন একগাল হাসি নিয়ে ফিরে এসে বলল, পেয়েছে পেয়েছে, ওই ছাই রঙা পাথরে নিকেল পেয়েছে ত্রিপাঠী। আমি আর ডাকু লাফ দিয়ে উঠে রতনকে জড়িয়ে ধরলাম। 3 cheers ফর দ্য হিরো, ডাকু চেঁচিয়ে উঠল। রতন বলল, কেন বাপু, আমি একা কেন? তোরা দুজনেই বা কিসে কম? হ্যাঁ, কথাটা খুব ভুল বলেনি রতন। ডাকু দেববাড়ির বিগ্রহ উদ্ধার করেছে, আর আমি প্রাগ ঐতিহাসিক যুগের মানবের গুহাগৃহ আবিষ্কার করেছি। সত্যি আমরা 3জনই তো হিরো। বোসদা এতক্ষণ চুপ করেছিলেন, এবার শুনলাম তার গলা খাকরানি। কিছু বলবেন কি? আমরা 3জনেই তার দিকে তাকালাম। কফির পেয়ালাটা হাত থেকে নাবিয়ে রুমাল দিয়ে মুখ পুছে বোসদা গম্ভীর গলায় বললেন, আমার কথাটা ভুলে যেও না ব্রাদার, আমিও যে একজন হিরো, অবশ্যই তোমাদের বৌদির কাছে। হ্যাঁ, কিন্তু তার কাছে হিরো হওয়াটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট, সে তো আর তোমরা বুঝবে না। আজ সকালেই 12 পাতার একখানা চিঠি দিয়েছি তাকে, আমাদের অ্যাডভেঞ্চারের বর্ণনা দিয়ে, আর বাকিটা শোনাবো সামনের মাসের ছুটি নিয়ে বাড়ি গেলে। রতন এবার জয়ধ্বনি দিল, 3 cheers ফর কেল্লা পাহাড়। আমরা বাকি 3জন হুঙ্কার ছাড়লাম, হিপ হিপ হুরে। শেষ হলো কেল্লা পাহাড় গুপ্তধন গল্পটির 2য় এবং শেষ পর্ব।
যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসব আবার কোনো ভালো গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।